কি দেখছো তোমরা? তোমরা হয়তো স্ক্রিনে এখন আমাকে দেখতে পাচ্ছ, আমার চোখে চশমা আছে দেখতে পাচ্ছ। এছাড়া টেবিলের উপর দেখো অনেকগুলো যন্ত্রপাতি রাখা, অনেক হাবিজাবি জিনিসপত্র রাখা। এখানে দেখো আমি পেঁয়াজ রাখছি, তারপর দেখো এখানে হালকা রঙিন কালো কি যেন দেখা যাচ্ছে, তুলি আছে, একটা অনুবীক্ষণ যন্ত্র আছে। এই সবগুলো জিনিস কিন্তু তোমরা খালি চোখে দেখতে পাচ্ছ, কিন্তু আমাদের চারপাশে ইভেন আমাদের দেহের ভেতরে এমন অনেক জিনিস আছে যেগুলো কিন্তু আমরা খালি চোখে দেখতে পাই না। যেমন আমাদের দেহ কোটি কোটি কোষ দিয়ে তৈরি, আমাদের চারপাশে আছে অসংখ্য ব্যাকটেরিয়া, আমাদের শরীরেও কিন্তু অসংখ্য ব্যাকটেরিয়া বাস করে। এছাড়া আমাদের চারপাশে আছে অসংখ্য এককোষী শৈবাল, এছাড়া আছে এককোষী ছত্রাক। এদের কোনোটাই আমরা খালি চোখে দেখতে পাই না। যদি এদেরকে আমরা দেখতে চাই কি করতে হয়? আমাদের অণুবীক্ষণ যন্ত্রের সহায়তা নিতে হয়। তোমরা সাধারণত অণুবীক্ষণ যন্ত্রের সাথে পরিচিত হও ক্লাস 9-10 বা কলেজে ওঠে। বইয়ে তোমাদের এরকম সুন্দর একটা অণুবীক্ষণ যন্ত্রের ছবি থাকে, তোমরা অনেকে এগুলো প্র্যাকটিক্যালে আঁকো, কিন্তু অনেকেরই হয়তো অণুবীক্ষণ যন্ত্র সামনে থেকে দেখার সুযোগ হয় না, বা কোন অংশের নাম কি জাস্ট পড়ে যাও, কিন্তু এ আসলে কি কাজ করে, কেন এর নাম হলো, অণুবীক্ষণ যন্ত্র জিনিসটা কিভাবে কাজ করে সেটা বোঝার সুযোগ হয় না। আজকে আমরা এই কাজটাই করব। এই অণুবীক্ষণ যন্ত্র ধরে ধরে কোন অংশের কি নাম, সে কি কাজ করে, আমরা কিভাবে এই অণুবীক্ষণ যন্ত্রটা ব্যবহার করব সেই ব্যাপারগুলো জানবো। তোমাদেরকে আজকে আমি মূলত এই অণুবীক্ষণ যন্ত্রটা দেখাবো। দেখে মনে হয় পাশে এর ছোটখাটো বাচ্চা টাইপ আরেকটা অণুবীক্ষণ যন্ত্র আছে। এই জিনিসটা তোমাদেরকে দেখাবো না, জাস্ট একটা ছোট একটা ব্যাপার জানানোর জন্য তোমাদেরকে এই জিনিসটা নিয়ে আসছি। সেটা হলো অণুবীক্ষণ যন্ত্রগুলোকে আমরা দুইটা ভাগে ভাগ করি, সরল অণুবীক্ষণ যন্ত্র, যৌগিক অণুবীক্ষণ যন্ত্র। তোমরা দেখেই বুঝতে পারতেছো এই জিনিসটা অনেক ছোটখাটো, সহজ সরল কিছু একটা। এটার হইতেছে দেখো কত নাট বল্টু, কত কিছু দিয়ে হচ্ছে ভরা। এটা হলো তোমাদের বইয়ে থাকে সেই সরল অণুবীক্ষণ যন্ত্র, আর এই পাশে হলো যৌগিক অণুবীক্ষণ যন্ত্র। তোমাদেরকে আজকে আমি সরল অণুবীক্ষণ যন্ত্রটা দেখাবো না, তাই আগে থেকে এটা দূরে রাখলাম। এটা নর্মালি হচ্ছে তোমাদের ব্যবহার করা লাগেও না, যেহেতু এই অণুবীক্ষণ যন্ত্রটা ব্যবহার করা লাগে তাই এটাই তোমাদেরকে আমরা দেখাবো। তাহলে চলো আমরা শুরু করে দিই। অণুবীক্ষণ যন্ত্র দেখে তোমাদের অনেকে হয়তো ভয় পাচ্ছ যে এইখানে এক জিনিস, এইখানে এক জিনিস, কোনটার নাম কি, কিভাবে কি কাজ করে। কিন্তু ভয় পাওয়ার কিছু নেই। এই জিনিসটাকে প্রথমে আমরা বড় বড় কয়েকটা ভাগে ভাগ করে ফেলবো। তুমি যদি খেয়াল করে দেখো এই পুরো অণুবীক্ষণ যন্ত্রটা এই অংশটার উপর দাঁড়িয়ে আছে, এই অংশটার উপর দাঁড়িয়ে আছে। তার মানে কি? এটা হলো অণুবীক্ষণ যন্ত্রের বেজ বা ভিত্তি। ভিত্তির উপরই তো হচ্ছে পুরো জিনিসটা দাঁড়ায় থাকে। তো এই কারণে এটার নাম হলো বেজ বা ভিত্তি বা পাদদেশ। পাদদেশ কেন বলা হলো? পাদদেশ মানে হচ্ছে পা। তুমি আর আমি কিসের উপর দাঁড়িয়ে থাকি? পায়ের উপর। এটাও কিন্তু এই অংশটার উপর দাঁড়ায় আছে, এটার নাম হলো কি ভাইয়া? পা। এরপর তুমি যদি খেয়াল করে দেখো এই পাদদেশ বা বেজের ওপর এরকম ত্রিভুজের মতো একটা জিনিস এখানে আছে। এই ত্রিভুজের মতো জিনিসটা দিয়ে দেখো পুরো অণুবীক্ষণ যন্ত্রটা কিন্তু এই বেজ বা পাদদেশের সাথে যুক্ত, এই যে এটার মাধ্যমে। তাহলে দেখো তো এটার মাধ্যমে এটা দাঁড়ায় আছে না? তো এই অংশটার নাম হলো স্তম্ভ বা স্ট্যান্ড। এই ত্রিভুজাকৃতির জিনিসটার নাম হলো স্তম্ভ বা স্ট্যান্ড। এখন তুমি যদি খেয়াল করে দেখো, আমরা এই অণুবীক্ষণ যন্ত্রটাকে এই স্তম্ভ বা স্ট্যান্ডের মাঝখানে এখানে দেখো একটা স্ক্রুর মতো একটা জিনিস আছে। এই বরাবর আমি পুরো অণুবীক্ষণ যন্ত্রটাকে ঘোরাতে পারি। এই অংশটার নাম হলো ইনক্লাইনেশন জয়েন্ট। ইনক্লাইন মানে কি বলতো? আমরা হচ্ছে হেলাতে পারা, এইরকম একটা জিনিস বোঝায়। তাহলে দেখো এর মাধ্যমে কিন্তু আমি পুরো অণুবীক্ষণ যন্ত্রটাকে নাড়াতে পারছি। এরপরে তুমি যদি খেয়াল করো, তুমি দেখো ওপরের যা কিছু আছে, দেখো এইখানে কিছু জিনিস আছে, এইখানে কিছু জিনিস আছে, পুরো জিনিসটা এই যে সি আকৃতির যে অংশ যেটা আছে এটার মাধ্যমে হচ্ছে যুক্ত। এবং ধরো আমি যদি অণুবীক্ষণ যন্ত্রটাকে এখান থেকে নিয়ে অন্য এক জায়গায় নিতে চাই, আমি কি এখান থেকে এভাবে ধরি? দেখো এটা কিন্তু পড়ে যাচ্ছে, কন্ট্রোল করা করি না। আমরা কিভাবে ধরি? আমরা এইভাবে ধরি। এইভাবে ধরে ধরে এখান থেকে এখানে নিব, বা এইভাবে ধরে আমি এখান থেকে এখানে আনবো। তাই এই জিনিসটাকে বলা হয় অণুবীক্ষণ যন্ত্রের আর্ম বা বাহু। এটা আমরা ধরতেছি এই কারণেও বাহু বলতে পারো। আবার দেখো বাহু বা হাতের কাজ কি? পুরো জিনিসটাকে ধরে রাখা। দেখো এই কিন্তু অণুবীক্ষণ যন্ত্রের বাকি সব কিছু অংশকে সে ধরে রাখতেছে। তাহলে এটা হলো কি? আর্ম বা হাতল বা বাহু। এখন তুমি যদি খেয়াল করো, আর্ম বা হাতল বা বাহুর দুইটা প্রান্ত আছে, এইখানে একটা প্রান্ত, এইখানে একটা প্রান্ত। এই যে দুইটা প্রান্তে দেখো, উপরের প্রান্তে অনেকগুলো জিনিস আছে, নিচের প্রান্তে আবার এখানে অনেকগুলো জিনিস আছে। উপরের প্রান্তে এই অনেকগুলো জিনিসের মধ্যে দেখো তোমাদের চোখে পড়বে প্রথমে যে জিনিসটা, সেটা লম্বা একটা টিউব। তাহলে দেখো অনেক লম্বা একটা টিউব না? এটার নাম হলো দেহ নল বা বডি টিউব। দেখো আমাদের অণুবীক্ষণ যন্ত্রের দেহের একটা বড় অংশ কিন্তু এই টিউবটাই তৈরি করতেছে। তার নাম হলো কি? দেহনল বা বডি টিউব। এবং এই দেহনলের নিচে খেয়াল করতেছো যে এইখানে একটু লম্বা কি যেন আছে। তুমি যদি একটা এভাবে একটু যদি চিন্তা করে দেখো, যে একটা মানুষের কথা যদি ভাবো, মানুষের কি হয়? উপরের দিকে চোখ থাকে, নিচের দিকে নাক থাকে, এবং নাকটা একটু হালকা একটু সামনের দিকে আগানো থাকে। তুমি দেখো এই যে লম্বা একটু সামনের দিকে আগানো আছে,
অনুবীক্ষণ যন্ত্রে এই যে অংশটা আছে এটার নাম হলো নোজ পিস, ঠিক আছে? আমরা যে নাক যেটা আমরা বলে থাকি ওই নোজ পিস। এবং তুমি যদি খেয়াল করে দেখো নোজ পিসের একটা বৈশিষ্ট্য হলো নোজ পিসটাকে আমরা ঘোরাতে পারি, ঠিক আছে? এই দেখো আমরা নোজ পিসটাকে ঘোরাচ্ছি, ওকে? তো এটা হলো কি নোজ পিস, ওকে? আচ্ছা, নোজ পিসের একদম উপরের দিকে যদি হচ্ছে তুমি চলে আসো, এই যে অংশ যেটা আছে এটার নাম হলো আই পিস বা অভিনেত্র। আই পিসের কাজ কি? দেখো আমরা অনুবীক্ষণ যন্ত্রে তো নিশ্চয়ই কিছু হচ্ছে দেখবো, তো আমরা দেখি কিভাবে এইখানে এভাবে হচ্ছে চোখ রেখে দেখতে পাই, তো এটার নাম হলো আই পিস। এখন আমরা যদি আবার একটু নোজ পিসে যদি আবার হচ্ছে ফেরত আসি, তাহলে দেখো তো নোজ পিসের আন্ডারে দেখতেছো কতগুলো লম্বা লম্বা সিলিন্ডারের মতো কিছু জিনিস আছে, এরা হলো হচ্ছে লেন্স এবং এদের পাওয়ার এক এক রকম। যে ছোট লেন্স যেটা দেখতে পাচ্ছ এটার পাওয়ার একটু কম। এরপরে তুমি যদি খেয়াল করে দেখো এই লেন্সটার এখানে হচ্ছে 10x লেখা আছে, এটার পাওয়ার আরেকটু বেশি। এই লেন্সের এখানে দেখো 45x লেখা আছে, এটার পাওয়ার আরও বেশি, মানে আরও জুম করে তুমি হচ্ছে দেখতে পাবা। তো তুমি যেই জিনিসটা দেখতে চাচ্ছ সেই জিনিসটা যদি বেশি জুম করে দেখতে চাও তাহলে এই যে নোজ পিসটাকে ঘুরিয়ে তুমি হচ্ছে ওই লেন্সটাকে এখানে সেট করে দিতে পারবে। তাহলে দেখো তো দেখি, ভালো কথা, এই জিনিসগুলোকে আমরা রাখবো কোথায়? এই জিনিসগুলা যে জিনিসটা ধরো আমি দেখতে চাই, ধরো আমরা কোনো একটা কিছু থেকে কোষ দেখতে চাই, ধরো এখান থেকে আমরা পেঁয়াজ আজকে নিয়ে আসছি, পেঁয়াজের কোষই দেখবো। তাহলে এখানে আমরা পেঁয়াজের একটা টুকরা নিব, টুকরা নিয়ে এই স্লাইডে কাচের যে অংশ যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে স্লাইড, স্লাইডের উপর রাখবো। স্লাইডের উপরে রেখে আমরা এখানে হচ্ছে রাখি, যদি আমি এখনো প্রপারলি রাখতেছি না, আমি তোমাদেরকে দেখাবো এরপরে কিভাবে রাখতে হয়। রেখে তারপরে কি করা হয়, আমরা এইভাবে হচ্ছে দেখতে পাই। তাহলে দেখো তো যে জিনিসটা তুমি দেখতে চাচ্ছ এই জিনিসটা দিকে লক্ষ্য করে কে আছে? লক্ষ্য করে এই লেন্সটা আছে না? আবার ধরো আমি যদি এটাকে আবার ঘুরাইয়া দিই তাহলে কি হয়েছে বলো তো, এই লেন্সটা তখন কিন্তু তুমি যে জিনিসটা দেখতে চাচ্ছ তার দিকে লক্ষ্য করে আছে। তাই এদেরকে বলা হচ্ছে অভিলক্ষ্য। তাহলে দুইটা জিনিস মাথায় রাখবা, এটার নাম হচ্ছে কি অভিনেত্র বা আই পিস। নেত্র মানে কি? নেত্র মানে হচ্ছে চোখ, তুমি চোখ দিয়ে দেখছো। আর এটা হচ্ছে কি অভিলক্ষ্য বা অবজেক্টিভ। অবজেক্টিভ মানে কি হচ্ছে উদ্দেশ্য, যে তুমি দেখা তোমার উদ্দেশ্য, তো এটার নাম হচ্ছে অভিলক্ষ্য বা অবজেক্টিভ। তাহলে এখান থেকে আমাদের বডি টিউব, আই পিস, নোজ পিস, অবজেক্টিভ এই অংশগুলো দেখা হয়ে গেল। তার মানে দেখো আমরা কোথায় ছিলাম বলতো, আমরা কিন্তু ছিলাম আর্ম বা বাহুতে। আর্ম বা বাহুর উপরের অংশে এই জিনিসগুলো ছিল, উপরের অংশের জিনিসগুলো দেখা শেষ। আমরা এখন চলো একটু নিচের দিকে চলে আসি। নিচের দিকে আসলে তুমি দেখো লম্বা একটা চার কোনা জিনিস দেখতে পাচ্ছ, ঠিক আছে? লম্বা একটা চার কোনা জিনিস দেখতে পাচ্ছ। এই জিনিসটার নাম হলো স্টেজ বা মঞ্চ। মঞ্চে গিয়ে মানুষ কি করে বলো তো দেখি? মঞ্চে গিয়ে হচ্ছে দেখা যায় মানুষজন কথা বলে, ঠিক আছে? তারপরে কি করে, কোনো উপস্থাপনা করে, অনেক কাজ করে। মানে সব কিছু ফোকাস তখন কোথায় থাকে? মঞ্চের দিকে হচ্ছে থাকে। তো তুমি যে জিনিসটা হচ্ছে দেখতে চাচ্ছ, যে স্লাইডটা বলছিলাম আমরা কোথায় রাখবো বলো তো দেখি? আমাকে কিন্তু হচ্ছে এই জায়গাতে রাখতে হয়। তাই এই জিনিসটার নাম হচ্ছে কি বলতো, মঞ্চ বা স্টেজ, ঠিক আছে? এবং তুমি যদি দেখো স্লাইডটাকে, দেখো আমি যেভাবে রাখলাম স্লাইডটা কিন্তু নড়ে চলে যাইতে পারে, এর জন্য এখানে দেখো একটা ক্লিপের মতো একটা ব্যবস্থা থাকে, যে এখানে রেখে আমি যখন এই ক্লিপটাকে ছেড়ে দিব সে সুন্দর করে স্লাইডটাকে এভাবে আমাদের রেখে দিল, ওকে? আচ্ছা, আপাতত এতটুকুই জানো, এটার নাম হচ্ছে মঞ্চ। এখন কথা হলো, আমরা গুরুত্বপূর্ণ অনেক পয়েন্টই দেখছি, একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট তোমাদেরকে জানা লাগবে। সেটা হলো, আমরা যদি কোনো কিছু দেখতে চাই আমাদের কি দরকার পড়ে? দরকার পড়ে আলো। তাহলে আমরা যদি এখানে মাইক্রোস্কোপের মধ্যেও দেখতে চাই আমাদের কি দরকার পড়বে? আলো দরকার পড়বে। আলো আসবে কোত্থেকে? মাইক্রোস্কোপে কিন্তু অবশ্যই আলোর উৎস লাগে। যেগুলা খুবই আধুনিক মাইক্রোস্কোপ হয় ওইগুলোর নিচে একটা লাইট থাকে, এগুলোর সাথে তোমার একটা ইলেকট্রিসিটির কানেকশন দেওয়া লাগে। তো ইলেকট্রিসিটির কানেকশন থাকলে তুমি লাইটের সুইচ অন করে লাইটটাকে জ্বালিয়ে দিতে পারো, তখন নিচের দিক থেকে আলো এদিক দিয়ে হচ্ছে ঢুকে, এবং তুমি যখন এই জায়গাতে যে স্যাম্পলটা রাখতেছো ওটার মধ্যে আলো আসলে তখন আমরা এই লেন্স দিয়ে ওইটার ছবি তুমি তখন এই দিক দিয়ে হচ্ছে দেখতে পাও। কিন্তু এই যে হচ্ছে অনুবীক্ষণ যন্ত্র যেটা আছে, এবং এই অনুবীক্ষণ যন্ত্র তোমরা তোমাদের কলেজে পাবা বা স্কুলে পাবা, ইভেন আমার কলেজ স্কুলেও আমি এই অনুবীক্ষণ যন্ত্রটা দেখছি। এটার সাথে দেখো, দেখায় দিই, এটার সাথে কিন্তু হচ্ছে কোনো কারেন্ট বা ইলেকট্রিসিটির কোনো কানেকশন নেই, ইভেন এটার সাথে কোনো ব্যাটারিও নাই। তাহলে আমরা কিভাবে দেখবো? আমরা দেখবো হচ্ছে এই যে এই দর্পণ বা এই আয়নাটা ব্যবহার করে। এই দর্পণ বা আয়নার বিশেষত্ব হলো এটাকে তুমি দুইটা অক্ষে ঘোরাতে পারো। এই যে দেখো, একটা অক্ষে আমরা ঘোরাচ্ছি, আবার দেখো আমরা আরেকটা অক্ষে ঘোরাচ্ছি। এর ফলে ধরো আমাদের যেটা করতে হয়, আমাদের রুমের যেই দিক থেকে হচ্ছে লাইট আসছে, ধরো রুমের এই দিক থেকে লাইট আসতেছে, তখন আমরা কি করব? একদম হচ্ছে লাইটের ওইদিকে মাইক্রোস্কোপটাকে মুখ করে রাখবো।
তারপরে তুমি এইদিকে হচ্ছে চোখ আইপিসে হচ্ছে চোখটা রাখবে, তারপর হচ্ছে আয়নাকে এইদিকে বিভিন্নভাবে ঘুরায় দেখবে যে কোন বরাবর আয়নাটাকে রাখলে ওই দিক থেকে লাইট এসে এখানে রিফ্লেক্ট হয়ে তোমার এই দিক দিয়ে হচ্ছে ঢুকে তোমার ছবিটা এই দিক দিয়ে হচ্ছে নিয়ে আসবে। তুমি এবার কয়েকবার ঘোরালেই বুঝতে পারবা, ঠিক আছে? তো এইভাবে হচ্ছে আমরা বাইরের যে কোনো আলোর উৎস থেকে এই আয়নাটাকে ব্যবহার করে আলো নিয়ে আসি। তাহলে আমাদের এখান থেকে আলোর উৎস হয়ে গেল। এখন তোমাদের হয়তো মাথায় এই ব্যাপারটা আসতে পারে যে অনেকেই খেয়াল করে দেখবা ছবি যখন তোলা হয় বা যখন ছবি এডিট করে ব্রাইটনেস একদম বাড়ায় দেয়, ব্রাইটনেস বাড়াইলে মনে হয় ছবিটা অনেক সুন্দর হয়ে যায়। ব্যাপারটা কিন্তু এরকম না। সবসময় ব্রাইটনেস বাড়াইলে যে ছবি সুন্দর হয়ে যায় এরকম না। ঠিক তেমনিভাবে আমি ধরো বাইরের দিক থেকে এখানে আলো নিয়ে আসলাম, প্রচুর আলো আসলো, প্রচুর আলো আসলেই বেশি আলো আসলেই যে হচ্ছে আমি খুব ভালোভাবে জিনিসটা দেখতে পাবো এরকম না। অনেক সময় দেখা যায় আলো অনেক বেশি, তোমার কি করা লাগে, আলো কি পরিমাণ আলো আসছে যাচ্ছে এটা কন্ট্রোল করতে হয়। কন্ট্রোল করার জন্য নিচের এই অংশগুলো থাকে, নিচের এই যে জিনিসটা আছে এই জিনিসটার নাম হলো ডায়াফ্রাম, ঠিক আছে? তোমরা যদি হচ্ছে এখানে খেয়াল করে দেখো ডায়াফ্রামের এই অংশটা এই যে দেখো ছিদ্রটা বড় করা যায়, আবার ছিদ্রটা এখানে ছোট করা যায়। তো আমরা এইভাবে কি করতে পারি, আমরা ডায়াফ্রামের মধ্য দিয়ে আলো কতটুকু আমার উপরে আসবে বা আমার কতটুকু দরকার সেই পরিমাণটা কন্ট্রোল করতে পারি। এছাড়া উপরের এই অংশটার নাম হলো কন্ডেন্সার। এই কন্ডেন্সারও আলোর নিয়ন্ত্রণে ভূমিকা রাখে। তাহলে দেখো আমরা কিন্তু অনেকগুলো গুরুত্বপূর্ণ জিনিস শিখে ফেলছি। তাহলে আমি আবার একটু সামারাইজ করি আমরা কি পড়লাম। আমরা নিচে থেকে পড়ে আসছি পাদদেশ বা বেস, এরপরে কি পড়লাম স্তম্ভ বা স্ট্যান্ড, এরপরে কি বললাম আর্ম পড়লাম, আর্মের ওপরের দিকে আমরা কি পাইলাম বডি টিউব পাইছি, এখানে আমরা কি পাইলাম মঞ্চ। ওকে, আচ্ছা বডি টিউবের উপরে হচ্ছে আমরা কি পাইছি আইপিস, নোজ পিস, তারপর এখানে আমরা অনেকগুলো লেন্স পাইছি যাদেরকে বলা হচ্ছে অভিলক্ষ্য। এরপরে আমরা এখানে কি পড়লাম, এখানে আমরা মঞ্চ বা স্টেজ পড়লাম, মঞ্চ বা স্টেজের নিচে এসে আমরা হচ্ছে আলোর উৎস হিসেবে আয়না পড়লাম, আর এখানে ডায়াফ্রাম আর কন্ডেন্সার পড়লাম। আচ্ছা এখন খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, যে জিনিসগুলো যদি তুমি না জানো এই বাকি জিনিস জানলে তুমি দেখতে পারবে না মাইক্রোস্কোপে কোনো জিনিসপত্র, সেটা হচ্ছে দুইটা স্ক্রু, খুবই গুরুত্বপূর্ণ দুইটা স্ক্রু। এই যে এটা হলো একটা স্ক্রু আর এখানে আছে হচ্ছে আরেকটা স্ক্রু। এই স্ক্রু দুইটার হচ্ছে কাজ কি, তোমরা অনেক সময় খেয়াল করে দেখবে ডিএসএলআর ক্যামেরা দিয়ে যখন ছবি তোলা হয় তখন যিনি ছবি তুলছেন তিনি সামনের লেন্সটাকে এইভাবে এইভাবে ঘোরায় টোড়ায় ওই ছবিটার দিকে হচ্ছে ফোকাস করার চেষ্টা করেন। ঠিক তেমনিভাবে ধরো আমি এখানে একটু পেঁয়াজ নিলাম, নিয়ে এই স্লাইডটা হচ্ছে এখানে রাখলাম, রেখে দেখার চেষ্টা করলাম, আমি কিন্তু শুরুতেই ভালো করে দেখতে পাবো না। আমাকে যেটা করা লাগবে, দেখো আমার লেন্স কোনগুলো, আমার লেন্স হচ্ছে এইটা, তো আমাকে কি করতে হবে লেন্সগুলোকে একটু উপরে বা নিচে নামায় দেখতে হয় কোন জায়গাতে রাখলে সবচেয়ে ভালো ফোকাসে আমরা ছবিটা ভালো করে দেখতে পাই। এবং এই যে হচ্ছে উপরে নিচে করার জন্য আমাদের এখানে দুইটা স্ক্রুও থাকে। এই যে স্ক্রুটা দেখো তো, এই স্ক্রুটা আমি যদি ঘুরাই অনেক উপরে চলে আসতেছে না, এদিকে ঘুরাইলে অনেক নিচে চলে যায় না, যখন এইভাবে দিচ্ছি দেখো এটা কিন্তু হচ্ছে অনেক নিচে চলে যাচ্ছে, এবং স্ক্রুটাও দেখো কিন্তু সাইজ হচ্ছে বড়, ঠিক আছে? এই বড় স্ক্রুটার নাম হলো স্থূল সন্নিবেশক স্ক্রু বা কোর্স অ্যাডজাস্টমেন্ট স্ক্রু। এটা ঘোরালে দেখো তোমার এই পুরো অংশটা খুব দ্রুত উপরে ওঠানামা করে। এটা একটা সুবিধাও আছে একটা অসুবিধাও আছে। সুবিধা হলো ধরো একদম উপর থেকে যখন তুমি নামছো আস্তে 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 নামতো অনেক সময় লাগতো তোমার ফোকাস করতে, এটা খুব দ্রুত তুমি উপরে ওঠানামা করতে পারতেছো। তবে এটা একটা অসুবিধা আছে, অসুবিধা হইতেছে যখন ফোকাসের একদম কাছাকাছি চলে আসে তখন যদি তুমি একটু বেশি ঘুরে ফেলো তখন কি হয় জানো, তখন হচ্ছে দেখা যায় ছবিটা ঠিকঠাক মতো ফোকাস হয় না। তাই ছবিটাকে একদম ভালো করে ফোকাস করার জন্য আমাদের এই যে এখানে যে ফাইন অ্যাডজাস্টমেন্ট যে স্ক্রুটা আছে সেটাকে ইউজ করা লাগে। এটা যদি ঘোরানো হয় দেখো আপাত দৃষ্টিতে কিন্তু তোমার মনে হইতেছে যে এই অংশটা উপরে উঠতেছে না নিচেও নামতেছে না, কিন্তু আমি যখন এটাকে ঘোরাচ্ছি এটা খুব অল্প 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 করে হচ্ছে নিচে নামতেছে, যখন এটাকে ঘুরে দিচ্ছি খুব অল্প 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 করে উপরে ওঠে। তাই ফোকাস করার একদম শেষ মুহূর্তে এসে আমাদেরকে এই ফাইন অ্যাডজাস্টমেন্ট স্ক্রু বা সূক্ষ্ম সন্নিবেশক স্ক্রুটাকে ব্যবহার করতে হয়। তো যদি বলে থাকি মোটামুটি এই যে যৌগিক অণুবীক্ষণ যন্ত্রে যা যা ছিল সব তোমাদেরকে হচ্ছে আমরা দেখায় ফেলছি। চলো আমরা একটু স্লাইড থেকে দেখে নিই আমরা এতক্ষণ ধরে কি পড়ছিলাম। শুরুতে আমরা পড়লাম বেস, এর উপরে কি ছিল স্ট্যান্ড ছিল, এর উপরে হাতল বা বাহু ছিল, হাতল বা বাহুর নিচে ছিল একটা মঞ্চ বা স্টেজ, এর উপরে ছিল দেহনল বা বডি টিউব, বডি টিউবের নিচের দিকে ছিল নোজ পিস, নোজ পিসের নিচে কি ছিল তিনটা লেন্স ছিল যাকে আমরা কি বলছিলাম অভিলক্ষ্য বা অবজেক্টিভ, এবং দেহনলের উপরে ছিল অভিনেত্র বা আইপিস, এবং এখানে আমরা আলোর উৎস হিসেবে দর্পণ বা আয়না পেয়েছিলাম।
এরপরে ওই আলোটাকে হচ্ছে আমাদের কন্ট্রোল করার জন্য আমরা এখানে পেয়েছিলাম ডায়াফ্রাম এবং কন্ডেন্সার। এছাড়া আমাদের এই ফোকাস করার জন্য স্থূল সন্নিবেশক স্ক্রু এবং সূক্ষ্ম সন্নিবেশক স্ক্রু ব্যবহার করা লাগছিল। এবং এছাড়া আমাদের এই পুরো অণুবীক্ষণ যন্ত্রটাকে আমরা কতটুকু কাত করে রাখবো না সোজা করে রাখবো এর জন্য ছিল কি ইনক্লাইনেশন জয়েন্ট। তো এই ছিল মোটামুটি পার্টস। এখন শুধু পার্টস জানলে তো হবে না, আমাদের কি করতে হবে, কিভাবে ব্যবহার করতে হয় সেই জিনিসটাও দেখতে হবে। আজকে আমরা পেঁয়াজের কোষ দেখব। তাহলে পেঁয়াজের কোষ দেখার জন্য আমাদের কি লাগবে? অবশ্যই পেঁয়াজ লাগবে। এখানে আমরা একটা ওয়াচ গ্লাসে অল্প পানি রাখছি। এছাড়া এখানে কি আছে? এখানে আছে স্যাফ্রনিন, লাল কালার একটা। এখানে আছে তুলি, এখানে আছে স্লাইড, এখানে আছে কভার স্লিপ, আর অবশ্যই আমাদের কি লাগবে? অণুবীক্ষণ যন্ত্র লাগবে। তাহলে প্রথমে আমরা যে কাজটা করব, এখান থেকে অল্প পরিমাণ স্যাফ্রনিন ড্রপারে নিয়ে আমরা এই পানিতে দিয়ে দিব। এরপরে এই স্যাফ্রনিনটাকে আমরা এখানে তুলি দিয়ে ভালো করে পানির সাথে হচ্ছে মিশিয়ে দিব। আমরা এখানে চাইলে আরো এক ফোঁটা দিতে পারি। এখান থেকে আমরা ছোট এক টুকরা পেঁয়াজ নিব। পেঁয়াজ নিয়ে এটাকে আমরা ভেঙে ফেলবো। ভেঙে ফেললেই তোমরা এখানে দেখতে পাবে যে পেঁয়াজের এরকম বাইরের দিকে একটা ছোট একটা পাতলা একটা আবরণ থাকে পর্দার মতো। আমরা ওটাকে টেনে তুলে ফেলবো। এই যেটাকে আমরা তুলে ফেললাম, তোলার পরে এটাকে আমরা এখান থেকে সুন্দর করে এই স্যাফ্রনিনের এই পানির মধ্যে হচ্ছে আমরা এটাকে ছেড়ে দিব। তো যদি এমন হয় যে তোমার হাত থেকে আসতেছে না, সেক্ষেত্রে তোমরা তুলি ব্যবহার করতে পারো। তুলি দিয়ে এটাকে সুন্দর করে আমরা পানির মধ্যে মিশিয়ে দিব। এভাবে আমরা এটাকে কতক্ষণ এই লাল রঙের স্যাফ্রনিনের দ্রবণে কিছুক্ষণ রেখে দিব। এরপর আমরা এখান থেকে একটা স্লাইড নিব। স্লাইড নিয়ে আমরা এটাকে স্লাইডের উপরে রাখবো। সুন্দর করে তুলি ব্যবহার করে এটাকে হচ্ছে আমরা এভাবে মেলে দিব। তারপরে আমরা এটাকে এখানে অল্প একটু কিছুক্ষণের জন্য রেখে এখান থেকে আমরা একটা কভার স্লিপ নিব। তারপরে এটাকে আবার ঠিক করে যদি গোছানো লাগে, মেলে ধরা লাগে, ধরে এর ওপরে আমরা কভার স্লিপটা বসিয়ে দিব। তাহলে আমাদের এখানে কভার স্লিপটা বসানোর পরে মোটামুটি এখানে আমাদের স্লাইডটা রেডি হয়ে গেল। এখন আমাদের কাজ কি? এখন আমাদের কাজ অণুবীক্ষণ যন্ত্রে ফেরত আসা। অণুবীক্ষণ যন্ত্রে এসে প্রথমে আমাদের সুবিধা মতো এবং অণুবীক্ষণ যন্ত্রটাকে যদি হেলানো দরকার পড়ে একটু হেলিয়ে নিব, তোমার দেখতে যেভাবে সুবিধা হয়। তারপরে নিচে এই আলোর উৎসটাকে মানে আয়নাটাকে আমরা এমনভাবে ঘোরাবো যেন আশেপাশে থেকে আলোটা রিফ্লেক্ট করে এদিকে আমাদের অণুবীক্ষণ যন্ত্রের দিকে চলে আসে। তো ভালো হয় যেদিকে লাইট আছে, যদি তোমার এইদিকে লাইট থাকে তুমি অণুবীক্ষণ যন্ত্রটাকে এইদিকে ঘুরিয়ে নিবা, এইদিকে থাকলে এইদিকে। তো আমার এই ক্ষেত্রে এইদিকে লাইট আছে, তো আমরা এটাকে এইদিকে ঘুরিয়ে নিলাম। ঘুরিয়ে নেওয়ার পর দেখো আমি বিভিন্ন অক্ষ বরাবর এই আয়নাটাকে হচ্ছে ঘোরাচ্ছি। হ্যাঁ, এখন আমার এখানে হচ্ছে সবচেয়ে বেশি লাইট আমি পাচ্ছি, তাই আমি এখন এটাকে এই অবস্থায় রেখে দিব। তারপরে এখন আমি আমার স্লাইডে চলে আসব। স্লাইডে চলে এসে এই যে একটু আগে একটা স্লাইড তোমাদেরকে দেখাচ্ছিলাম, এটা আমি সরাই নিই। স্লাইডে চলে এসে এবং এটাকে একটু উপরে আমরা নিয়ে আসবো, না হলে দেখা যাবে স্লাইডের সাথে হচ্ছে লেখে হয়তো ভেঙে যেতে পারে। তো আমরা এখন এই মঞ্চ বা স্টেজের উপর স্লাইডটাকে রাখবো। তো ক্লিপ দিয়ে স্লাইডটাকে আটকে দিলাম। এখন আমরা যেটা করব সেটা হলো ফোকাস করার চেষ্টা করব। ভালো কথা, তোমাদের বইয়ে দুইটা স্ক্রুয়ের কথা বলা থাকে না। সেই দুইটা স্ক্রুয়ের হলো যে এই দুইটা, এখানে দেখো একটা স্ক্রু আছে, নিচে এটা আরেকটা স্ক্রু। এই দুইটা স্ক্রুয়ের কাজ কি একটু দেখো তো দেখি। এই স্ক্রুটা দিলে এই যে তোমার স্লাইডটা, এটা দেখো সামনে পেছনে করা যায়। ওকে,
তো তুমি ধরো হচ্ছে যখন স্লাইডটা রাখছো ওটা ছিল এই জায়গায়, তুমি তো দেখতে পাবা না, আমাদেরকে আরেকটু পেছানো লাগবে, ওই যে হচ্ছে লাইট সোর্সটা দিক দিয়ে আসবে, যে মাঝখানের জায়গাটাতে আমাকে এটা আনতে হবে। তো এটাকে আমার সামনে পেছনে করা লাগতে পারে, অথবা এমন হতে পারে স্লাইডটা হয়তো এই দিকে ছিল, দেখো এখন কি হয়েছে, এই যে এই দিক দিয়ে হচ্ছে আলো আসবে, আর আমার স্লাইড আছে এইদিকে, আমার স্যাম্পল আছে এইদিকে, তাহলে এটাকে আমাকে একটু ওই দিকে নেওয়া লাগবে। তো এর জন্য আমরা এখন কি করব, এটাকে ঘুরে 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 এইদিকে নিয়ে আসলাম, মানে যে ছিদ্রটা এদিকে আলো আসবে ওই বরাবর যেন এই স্যাম্পলটা থাকে, থাকলো, খুবই ভালো। এখন আমরা যেটা করব, এই যে আমাদের আমাদের এই স্থূল সন্নিবেশক স্ক্রু আর সূক্ষ্ম সন্নিবেশক স্ক্রু ব্যবহার করে ফোকাস করব। দেখো আমি যখন এটা দেখাচ্ছিলাম তখন তো আলোর উৎসটা চলে গেছে, তো আমরা আবার একটু চেষ্টা করব যেন আলোর উৎসটা আমরা আবার আয়না দিয়ে ঘুরে এদিকে ফোকাস করে নিই। তো এই তো হচ্ছে আমরা এদিকে হচ্ছে পেয়ে গেছি। এখন প্রথমে আমরা কি করবো বলো তো দেখি। প্রথমে আমরা এখানে দেখো, এখানে কিন্তু অনেকগুলো লেন্স আছে। তোমাদের আমি জানি সবারই উৎসাহ থাকে বেশি, সে একদম ছোট ছোট জিনিসগুলো একদম ভালো করে দেখবো, সবচেয়ে পাওয়ারফুল যেটা। তো নিয়ম এটা না, তুমি হচ্ছে এখানে দেখা সবচেয়ে পাওয়ারফুল কোনটা, 45। আমরা 45 দিয়ে শুরু করবো না, সবচেয়ে ভালো হয় তুমি যদি 5 দিয়ে শুরু করো, যেটার পাওয়ার সবচেয়ে কম। এরপর যদি তুমি 10x এ যাও, এরপর যদি তুমি হচ্ছে 45x এ যাও, যদি দরকার পড়ে তাহলে আমরা 45x এ যাবো। তো আমরা যেটা করতে পারি, ধরো হচ্ছে 5x তোমাদেরকে আজকে নাই দেখাই, তোমাদেরকে 10xটা দেখাই। তো 10xটা হচ্ছে আমরা এখানে নিব, নিয়ে তারপরে এখান থেকে আমরা এই স্থূল সন্নিবেশক স্ক্রু দিয়ে আস্তে আস্তে নিচে নেমে ফোকাস করার চেষ্টা করব, করতেছি। এই যে দেখো ফোকাস হয়ে বোধহয় একটু নিচে চলে গেছে, এই জিনিসটাই তোমাদেরকে হচ্ছে আমি বলতেছিলাম। দেখবো হচ্ছে ফোকাস হয়ে একদম নিচে চলে গেছে, তখন দেখা যাবে উপরে আনতে যাবা, আবার উপরে উঠে যাচ্ছে, ভালো মতো ফোকাস হচ্ছে না, তখন আমাদের কার হেল্প নিতে হয়, এই সূক্ষ্ম সন্নিবেশক স্ক্রু। তো আমি একদম হচ্ছে পুরোপুরি ফোকাস করার জন্য অল্প অল্প করে সূক্ষ্ম সন্নিবেশক স্ক্রুটাকে আমি হচ্ছে ঘোরাচ্ছি, এবং এই যে দেখো এখানে কিন্তু এটা ফোকাস হয়ে যাচ্ছে, এবং তোমরা কিন্তু খেয়াল করতেছো আমরা কিন্তু অনেক সুন্দর সুন্দর পেঁয়াজের কোষ দেখতে পাচ্ছি। তো এই ছিল হচ্ছে আমাদের আজকের অণুবীক্ষণ যন্ত্রের অংশ এবং এর ব্যবহার। আশা করি তোমরা সবাই খুব ভালো করে অণুবীক্ষণ যন্ত্রের অংশগুলো চিনতে পারছো, এবং আগে হয়তো অনেকে এই অংশগুলো পরীক্ষার জন্য মুখস্থ করে রাখতে, এখন মুখস্থ করা ছাড়াই তোমরা বলতে পারবে কোন অংশের কাজ কি এবং কিভাবে একটা অণুবীক্ষণ যন্ত্র ব্যবহার করতে হয়। আবার দেখা হবে হয়তো তোমাদের সাথে। ভালো থেকো সবাই। আল্লাহ হাফেজ।